ルルーシュビ・ブリタニアが命じる。貴様たちは死ね。 Yes, Your Highness. So hey guys, welcome back to our channel once again. তো এখন অক্টোবর মাস, সামনে পুজো, এবং এই অক্টোবরে আরেকটা জিনিস যেটা হয়, প্রচুর নতুন নতুন অ্যানিমে রিলিজ করে। লাস্ট ইয়ার যেরকম ব্লিচের 1000 Year Blood War আর্ক, চেইনসো ম্যান, মব সাইকো 100, মাই হিরো একাডেমিয়া একসাথে রিলিজ করেছিল। সেটার জন্য আমার মাথাটাও ঘুরে গেছিলো যে কোনটা আগে দেখবো। এবং এই বছরও সেম কন্ডিশন, নতুন সিজন যেরকম বেরোচ্ছে টোকিও রিভেঞ্জার্স আর স্পাই এক্স ফ্যামিলি, এছাড়া কিছু নতুন অ্যানিমেও রিলিজ করেছে এই মাসে। তো আমি ভাবলাম যে কেননা এই নতুন অ্যানিমের ভিড়ে একটু পাস্টে যাওয়া যাক এবং এমনই একটা সিরিজ নিয়ে কথা বলা যাক যেটাও অনেক বছর আগে এই অক্টোবরেই রিলিজ করেছিল। তো আজকে যে অ্যানিমেটা নিয়ে আমি কথা বলতে চলেছি, well, this anime is considered to be one of the best of early 2000s. এবং আমি জানি না যে এখন এই সিরিজটার কতটা ফ্যান ফলোয়িং, মানে নতুন অ্যানিমে ফ্যান্সরা এইটার ব্যাপারে আদৌ জানে কি না। নিশ্চয়ই আপনারা ভিডিও স্টার্টিং দেখেই বুঝে গেছেন কি অ্যানিমে। তো ইয়েস, আজকে আমি কথা বলবো কোড গিয়াস নিয়ে। এবং আজকে হচ্ছে 6 অক্টোবর 2006 সালের 6 অক্টোবর, মানে আজকের দিন রিলিজ করেছিল কোড গিয়াসের ফার্স্ট এপিসোড। তো 17 বছর কমপ্লিট করলো সিরিজটা। এইবার আপনারা নিশ্চয়ই ভাবছেন যে কি ব্যাপার, এত নতুন অ্যানিমে থাকার সত্ত্বে আমাদের বং অ্যানিমের ময়ূক হঠাৎ 17 বছর পুরনো কাসুন্দি কেন ঘাটছে? তো অ্যান্সারটা খুবই সিম্পল, আমার এই অ্যানিমেটা ব্যাপক লাগে, জাস্ট ব্যাপক। মানে আমি আমার টপ ফেভারিট অ্যানিমের যদি লিস্ট বানাই, কোড গিয়াসকে তো আমি ইনক্লুড করবই। প্রচুর রিজনস আছে এই অ্যানিমেটা ভালো লাগা, এবং যারা অ্যানিমেটা এখনও দেখেনি তাদেরকেও এই ভিডিওর মাধ্যমে আমি বলবো দ্য রিজনস ওয়াই দিস অ্যানিমে শুড নট বি মিসড। আই হোপ তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখবে, কারণ আমি পুরো ডিটেলে কথা বলতে চলেছি, তাই জন্য ভিডিওটা একটু বড় হতে পারে। এনিওয়েজ, সো উইদাউট মাচ ফার্দার অ্যাডু, লেটস বিগিন। ইন্ট্রো প্লিজ, অনেকদিন শোনা হয়নি। তো কোড গিয়াস, পুরো নাম কোড গিয়াস লিলুস অফ দি রেবেলিয়ন, এটাকে শুধু অ্যানিমে না বরং একটা মিডিয়া ফ্র্যাঞ্চাইজ বলতে পারি। মেনলি এই অ্যানিমেটার দুটো সিজন আছে। প্রথম সিজন 2006-এ রিলিজ করেছিল এবং সেকেন্ড সিজন R2 বেরিয়েছিল 2008-এ। Both the seasons consist of 25 episodes each, so total 50টা এপিসোড। দুটো সিজন ক্রাঞ্চিরোলে অ্যাভেলেবেল আছে, খুব রিসেন্টলি অ্যাড করা হয়েছে। তোমাদের যদি ক্রাঞ্চিরোল সাবস্ক্রিপশন থাকে তোমরা ওখানে দেখে নিতে পারো। এছাড়া এই অ্যানিমেটার প্রচুর স্পিন অফস, ওভিএস, ইভেন লাইট নোভেল আর মাঙ্গাও তৈরি হয়েছে। এরপর এই অ্যানিমের দুটো সিজনকে বেস করে 3টে কম্পাইলেশন মুভিও বেরোয় 2017 অ্যান্ড 18-এ, যেটাকে রিক্যাপ ট্রিলজিও বলতে পারি। এবার এই মুভিসগুলোতে আবার কিছু চেঞ্জেস করা হয়েছিল গল্পের মধ্যে, এবং এই ট্রিলজির একটা গ্র্যান্ড সিকুয়েল বেরোয় 2019-এ, যার নাম হচ্ছে কোড গিয়াস লিলুস অফ দি রিজারেকশন। এই মুভিগুলোর ব্যাপারে আমি ভিডিওর শেষে কথা বলবো। মেনলি এই ভিডিওতে আমি এই অ্যানিমের প্রথম দুটো সিজন নিয়ে ডিসকাস করব। আমি রিসেন্টলি অ্যানিমেটা আবার রিওয়াচ করছিলাম। 2017 আমি প্রথম দেখেছিলাম সিরিজটা, এবং এর মাঝখানে অনেক দিন ধরে আমি সিরিজটার সাথে টাচে ছিলাম না বলে অনেক কিছু ভুলে গেছিলাম। তাই ভাবলাম ভিডিওটা বানানোর আগে একবার রিভিশন মেরে নিই। এনিওয়েজ, এবার আমি অ্যানিমের প্রিমাইসটা যদি একটু করে বলি ফর দ্য পিপল হু হ্যাভ নট ওয়াচড ইট ইয়েট। তো অ্যানিমেটা একটা অল্টারনেট হিস্ট্রিতে বেসড। এখানে দেখানো হচ্ছে একটা বিশাল বড় নেশন যার নাম ব্রিটানিয়া। তো এই সিরিজের শুরুতেই আমরা দেখতে পাই হাউ ব্রিটানিয়া হ্যাজ টেকেন ওভার জাপান অ্যান্ড জাপান বিকামস এরিয়া 11। এবং এরিয়া 11-এই আমাদের দেখা হয় সিরিজের মেন প্রোটাগনিস্ট
লিলুচের সাথে, a young man of Britannian origin living with his disabled younger sister Nunnally. আমরা পরে জানতে পারি যে লিলুচ অ্যাকচুয়ালি ব্রিটানিয়ার একজন রাজকুমার who was wrongly exiled to Japan following his mom's murder. এরপর লিলুচের সাথে এনকাউন্টার হয় with the very glamorous C2, spelled with double C but pronounced as C2. এবং C2-র সাথে এনকাউন্টারটার পর লিলুচ gets this mysterious power called গিয়াস. এই গিয়াসের জন্যে যারা লিলুচের আই কন্ট্যাক্টে আসে he can manipulate them as he wants. এরপর বাকি সিরিজে আমরা জানতে পারি লিলুচের মোটিভগুলো, how he takes his vengeance against Britannia, how he takes the help of Japanese in doing a rebellion. এবং যত এপিসোডগুলো এগোয় প্রতিটা এপিসোডে কিচ্ছু না কিছু টুইস্ট অ্যান্ড টার্নস আসতেই থাকে. সেকেন্ড সিজনটা নিয়ে তো আমি আর বললামই না, ওখানে তো আরও বেশি. অ্যান্ড আনপপুলার ওপিনিয়ন, আমার সেকেন্ড সিজনটা বেশি ভালো লেগেছে. এবার যেই জিনিসগুলো আমার খুবই পজিটিভ লাগে এই অ্যানিমের, অনেক কিছুই আছে, কোনটা ছেড়ে কোনটা বলবো সেটাই ভাবছি. যাই হোক, প্রথম যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এই সিরিজটার ওভারঅল প্রেজেন্টেশন এবং রাইটিং. তো এই সিরিজের মেকার্সরা যেভাবে অ্যানিমেটাকে ডিজাইন করেছে, স্পেশালি দি স্টার্টিং অ্যান্ড এন্ডিং অফ বোথ দি সিজনস, সেটা সত্যি প্রশংসনীয়. সিজন 1টাতে শুরুই হয় উইথ দি বেসিক প্রিমাইস, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, কিন্তু যে ক্লিফহ্যাঙ্গারটা দিয়ে এই সিজনটা শেষ হবে সেটা সত্যি দুর্দান্ত. মানে সিজন 1-এর লাস্ট এপিসোডে যেই মুহূর্তে ক্লিফহ্যাঙ্গারটা আসবে না, আপনাদের তখনই মনে হবে যে ভাই নেক্সট সিজনটা কোথায়, আমি এক্ষুনি দেখে নিই. এবং সিজন 2টা যখন স্টার্ট হবে, ও মাই গড, যেই সাংঘাতিক প্লট টুইস্টটা থাকবে সিজন 2-র প্রথম এপিসোডে, মানে ওই টুইস্টটা দেখার পর ওয়াক্ত জজবাত জিন্দগি তো বদলে যাবেই. এবং অডিয়েন্সরা ভাববে যে ভাই এটা কি হলো, এরম তো আবার কথা ছিল না. এখানেই বলবো না কি টুইস্ট, স্পয়লার দিতে চাই না, পুরো ভিডিওটাই স্পয়লার ফ্রি. বাট স্টোরি টেলিংয়ের এই টেকনিকটা আমার বেশ পছন্দ হয়েছে. মানে যেভাবে এই প্রথম সিজনের ওপেন এন্ডিং আর দ্বিতীয় সিজনের শুরুর দিকে টুইস্টটা দেখিয়েছে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট সেকেন্ড সিজনের এন্ডিং, or rather এই পুরো সিরিজটার ফাইনাল ক্লাইম্যাক্স. দিস সিরিজ হ্যাজ ওয়ান অফ দি মোস্ট স্যাটিসফাইং এন্ডিংস ফর এনি অ্যানিমে. যারা এই অ্যানিমেটা ভালো করে দেখেছে তারা জানে যে দিস অ্যানিমে ডিড এন্ড উইথ আ স্যাটিসফাইং নোট. এবং সিরিজের রাইটিংটাকেও সত্যি ক্রেডিট দেওয়া উচিত. মানে একটা এপিসোডও আপনি বোর ফিল করবেন না. হ্যাঁ, প্রথম দিকে আপনাদের জিনিসগুলো একটু ফাস্ট পেস্ট মনে হতে পারে, বাট পরে যখন আপনি মন দিয়ে দেখা আরম্ভ করবেন এবং যেই মোমেন্টগুলোতে এক এক করে টুইস্টগুলো আসবে, তখন এই অ্যানিমেটা দেখার আলাদাই মজা পাবেন. আর আমি এটা মনে করি যে ভালো রাইটিংয়ের পরিচয় হচ্ছে হাউ মাচ ইউ ক্যান এঙ্গেজ দি অডিয়েন্স টুয়ার্ডস দি কন্টেন্ট. কোড গিয়াসের ক্ষেত্রে রাইটিংটা এতটাই ভালো যে টিল দ্য ভেরি লাস্ট এপিসোড ইট ডাজন্ট ফেল টু সারপ্রাইজ আস. পরের যে জিনিসটা আমার ভালো লাগে সেটা হচ্ছে মেকা অ্যানিমের জনরাটাকে যেভাবে কোড গিয়াস রিভাইভ করেছে. তো সানরাইজ যারা এই সিরিজের ক্রিয়েটার, তো সানরাইজ এর আগে গান্ডাম বানিয়েছিল, মোবাইল স্যুট গান্ডাম, যেটাকে বলা হয় ওয়ান অফ দি মোস্ট আইকনিক মেকা অ্যানিমে. এবার মেকা অ্যানিমের খালি একটাই প্রবলেম, সেটা হচ্ছে ওরা খালি একটা ফর্মুলা মেনটেন করেই চলতো. বাট ইন কোড গিয়াস the mecha genre itself is just used as a tool to enhance the story. এখানে মেকা রোবটসের মধ্যে কিছু ফাইট সিনস দেখে মনে হচ্ছিল এরা চেস খেলছিল. এছাড়া আরেকটা জিনিস যেটা খুবই ভালো করে এই অ্যানিমেতে দেখিয়েছে সেটা হচ্ছে পলিটিক্স. একটা দেশের পলিটিক্স কিভাবে পুরো দুনিয়াকে এফেক্ট করছে সেটা এই অ্যানিমেতে খুব ভালো করে পোর্ট্রে করা হয়েছে. দেখুন, পলিটিক্স নিয়ে কমেন্ট্রি ওয়ান পিস আর অ্যাটাক অন টাইটানের মতন সিরিজেও আছে, কিন্তু কোড গিয়াস যে পলিটিক্যাল মেসেজগুলো অ্যাড্রেস করেছে সেগুলো আমি জানি না অন্য কোনো অ্যানিমে করতে পেরেছে কিনা. এবং সব কিছু নিয়ে দুটো দেশের মধ্যে কনফ্লিক্ট থেকে শুরু করে ওয়ার, টেররিজম, মিলিটারি, রেসিজম, রেভলিউশন, রেবেলিয়ন, ডিক্টেটরশিপ, মানে আমি তো বলবো যে একটা পলিটিক্যাল সায়েন্সের বইতে যতগুলো কিওয়ার্ডস আছে না, সব কটারই রেফারেন্স এখানে আপনি পাবেন. অ্যান্ড টু সাম এক্সটেন্ট দিস শো looks a lot like, almost like a Game of Thrones in anime.
এবার ডেফিনেটলি একটা অ্যানিমের ভালো হওয়ার পেছনে দি ক্যারেক্টার্স হ্যাভ আ মেজর কন্ট্রিবিউশন। এই সিরিজের যেই মেন ক্যারেক্টার লিলুচ, তার চরিত্রটা যেভাবে এস্টাবলিশ করেছে, মানে আমরা পুরো সিরিজ জুড়ে লিলুচের ডেভেলপমেন্টটা দেখতে পারি। কিছু কিছু জায়গায় হয়তো মনে হবে যে হি ইজ ওয়ে টু মাচ সেলফিশ, খালি নিজের এজেন্ডা ফুলফিল করার জন্য এসব করছে, মোর লাইক আ ভিলেন অর অ্যান অ্যান্টি হিরো। বাট ইন দি এন্ড we realize his true purpose in doing everything and the whole journey he went through to achieve this. Even Nanali's সাথে ওর যে রিলেশনশিপ, the extent Lelouch can go for his sister, দেখবার মতো। এবং সিরিয়াসলি লিলুচ আমার মতে one of the best examples of how you should write a main character. এছাড়া যেই সাপোর্টিং ক্যারেক্টার্স, মানে কাকে ছেড়ে যে কার কথা বলবো, এবং প্রত্যেকটা ক্যারেক্টারকেই যেরকম স্ক্রিন টাইম দিয়েছে। এই যে সুজাকু কুরুরুগি, লিলুচের বন্ধু অ্যান্ড অলসো আ জাপানিজ ফাইটিং ফর ব্রিটানিয়া, মানে লিলুচের পর যদি কোনো ক্যারেক্টারের ভালো ডেভেলপমেন্ট দেখিয়ে থাকে সেটা হচ্ছে সুজাকু। অ্যাকচুয়ালি সুজাকুকে সাপোর্টিং ক্যারেক্টারও বলা চলে না, হি ইজ মোর অফ আ সেকেন্ডারি মেন ক্যারেক্টার। এছাড়া যেই ফিমেল ক্যারেক্টার্সরা আছে, ক্যালেন, সিটু, এদেরকে চরিত্র হিসেবে তো ভালো লাগেই, অ্যান্ড অবভিয়াসলি দে আর কোয়াইট অ্যাট্রাকটিভ। रहा नहीं जाता। এছাড়া অ্যানিমেতে লয়েড আর আন্যাও আছে, নট দ্যাম। লয়েড হিয়ার ইজ স্পেলড উইথ LLOYD and Anya, she just keeps playing with her pocket phone. ইভেন লিলুচের যেই স্টেপ ব্রাদার ছিল সেনাইজেল, তার সাথেও ওর একটা ভালো রকম টাসল দেখানো হয়েছে। এছাড়া কর্নেলিয়া, ইউফি, ওগি, বিলেটা, ইভেন একটা ইন্ডিয়ান সায়েন্টিস্টেরও ক্যারেক্টার ছিল রক্ষাতা বলে। বাট অ্যাট দি সেম টাইম দেয়ার ওয়্যার সাম ক্যারেক্টার্স ইন দ্য শো হু ওয়্যার নট ওয়াকু ওয়াকু, সরি আই মিন যাদের সেরকম কিছু করার ছিল না। মানে এই যে লিলুচের যারা স্কুলের বন্ধু, এই যেরকম মিলি অ্যাশফোর্ডের ক্যারেক্টার, এদেরকে দেখে তো মনেই হলো না যে দে হ্যাড সাম সিগনিফিক্যান্ট রোল। যাই হোক, আচ্ছা এই অ্যানিমের গান, উফ, এটা কি করে ভুলতে পারি। দ্য সোল অফ দিস অ্যানিমে ইজ প্রেজেন্ট ইন ইটস ওপেনিং অ্যান্ড এন্ডিং সংস। ইনফ্যাক্ট আমি যখন অ্যানিমেটা প্রথম দেখেছিলাম, ওপেনিং আর এন্ডিংগুলো পুরো লুপে শুনতাম। লোকেরা জেনারেলি কি করে, অ্যানিমে দেখার সময় ইন্ট্রো স্কিপ করে দেয়, বাট কোড গিয়াসের সাউন্ড ট্র্যাকটা এতটাই ইমপ্রেসিভ যে আপনি ভুল করেও ফাস্ট ফরওয়ার্ড করতে পারবেন না। এবং ফ্লো বলে যে এই রক ব্যান্ডটা আছে, ওদের পারফর্ম করা গানগুলো বেশ ভালো লেগেছিল এখানে। ফ্লো অ্যাকচুয়ালি নারুটো শিপুডেনও কিছু ভালো ওপেনিং দিয়েছিল, বাট আই মাস্ট সে দে হ্যাভ ডান আ ডিসেন্ট জব ফর কোড গিয়াস অ্যাজ ওয়েল। এবার দেখুন, কোনো সিরিজ পুরোপুরি তো পারফেক্ট হয় না, কিছু নেগেটিভ পয়েন্টস আমি এই অ্যানিমেটার ক্ষেত্রেও খুঁজে পেয়েছিলাম। এই যেরকম কিছু এপিসোডসে আননেসেসারি ফ্যান সার্ভিস, মানে যেটার অ্যাকচুয়ালি কিন্তু কোনো রেলিভেন্সই নেই প্লটে। অলসো ইফ ইউ ওয়াচ দি সিরিজ ওয়ান্স অ্যাগেন, আমি যেরকম রিসেন্টলি আবার দেখলাম, দেন ইউ মাইট ফাইন্ড সাম লিটল প্লট হোলস। বাট যাই হোক, এবার এই কোড গিয়াসের সাথে যে অ্যানিমেটাকে সবচেয়ে বেশি তুলনা করা হয় সেটা হচ্ছে ডেথ নোট। দ্য ফান ফ্যাক্ট ওভার হিয়ার ইজ both the animes were released during the same time in October 2006. One released on 4th October and the other on 6th. কিন্তু তুলনাটা সেটা নিয়ে নয়, তুলনাটা করা হয় এই দুটো অ্যানিমের মেন ক্যারেক্টারদের মধ্যে। যেহেতু লিলুচ এবং লাইট দুজনের ক্যারেক্টারিস্টিক্সগুলো অনেকটাই সিমিলার, বোথ অফ দেম আর শোন অ্যাজ স্মার্ট, ইন্টেলিজেন্ট, ব্যাডাস অ্যান্ড ভেরি ম্যানিপুলেটিভ পার্সোনাস, যারা নিজের শার্প মাইন্ডগুলো ইউজ করে যে কোনো চ্যালেঞ্জকে ফেস করার ক্ষমতা রাখে। এবার এটা নিয়েও প্রচুর ডিবেট হয়, কেউ বলে ডেথ নোট অনেক ভালো অ্যানিমে, কেউ বলে কোড গিয়াস বেটার। আমি মনে করি পপুলারিটি ওয়াইজ ডেথ নোট অনেকটাই এগিয়ে, কারণ কোড গিয়াসের ক্ষেত্রে আই এম স্টিল নট শিওর কতজন এই অ্যানিমেটা দেখেছে। তবে ডেথ নোটের এন্ডিংটা নিয়ে কিন্তু দ্য অ্যানিমে ফ্যান্স স্টিল হ্যাভ আ মিক্সড ওপিনিয়ন। এখনও অনেকে মনে করে যে ডেথ নোট কুড হ্যাভ আ বেটার এন্ডিং, whereas কোড গিয়াসের ক্ষেত্রে খুবই স্যাটিসফাইং নোটে এন্ড করা হয়েছে অ্যানিমেটা, যেটা আমি কিছুক্ষণ আগেও বললাম। এবং শুধু ডেথ নোট না, রিসেন্টলি অ্যানিমে ফ্যান্সরা অ্যাটাক অন টাইটানের সাথেও কোড গিয়াসের প্রচুর সিমিলারিটিস খুঁজে পেয়েছে, যার মধ্যে আমিও কিছু রিজেম্বলেন্স খুঁজে পেয়েছিলাম। মানে এই যে লাস্ট সিজনে এরেনের ক্যারেক্টারটা যেরকম হয়ে যায়,
এবং যারা মাঙ্গাটা পড়েছে তারা তো আরও ভালো করে বুঝতে পারবে হোয়াট আই এম টকিং অ্যাবাউট। হ্যাঁ, আমি এটা বলছি না যে পুরোপুরি কোড গিয়াস থেকে চেপেছে। এরেন ওয়াজ আ ডিফারেন্ট পার্সন অ্যাট দ্য বিগিনিং অফ এওটি, যেখানে লিলুচ একদম অ্যানিমে স্টার্টিং থেকেই খুবই ম্যানিপুলেটিভ ছিল। এনিওয়েজ, এই অ্যানিমের কম্প্যারিজনসগুলো হতেই থাকবে। এবার যদি কথা বলি কোড গিয়াসের এই রিক্যাপ ট্রিলজি নিয়ে, এবার এই 3টে সিনেমা যেগুলো বেরিয়েছিল এখানে আবার কি করেছে, কিছু প্লট পয়েন্টস পুরো চেঞ্জ করে দিয়েছে। ফর এক্সাম্পল, যে ক্যারেক্টারগুলো অরিজিনাল অ্যানিমেতে মরে গেছিল তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে এসেছে। এবার এটার জন্য কি হয়েছে, অল্টারনেট একটা কন্টিনিউটি বা এই ফ্র্যাঞ্চাইজের মধ্যে একটা অল্টারনেট ইউনিভার্স তৈরি হয়েছে এবং এই অল্টারনেট ইউনিভার্সটা ফার্দার এক্সপ্লোর করা হয় ইন দ্য মুভি লিলুচ অফ দি রিজারেকশন। এইবার এই যে অল্টারনেট টাইমলাইন বা ইউনিভার্স যেটা এরা বানাচ্ছে, এটা নিয়েও আমার কিছু বক্তব্য আছে। দেখুন, আমি নিজেও কোড গিয়াসের ফ্যান এবং এই ফ্র্যাঞ্চাইজে যদি কোনো নতুন প্রজেক্ট বেরোয় আমিও সেটা দেখার জন্য বসে থাকবো। মানে আমার এখনও মনে আছে 2019-এ যখন রিজারেকশন মুভিটা বেরিয়েছিল, আমি লিটারালি সিনেমা হলে প্রিন্ট ডাউনলোড করে দেখেছিলাম, মানে এতটাই এক্সাইটেড। ভেরি রিসেন্টলি আমি শুনেছিলাম জি অফ দ্য রিক্যাপচার বলে একটা নতুন অ্যানিমে সিরিজের অ্যানাউন্সমেন্ট হয়েছিল। বাট আমি পার্সোনালি মনে করি সাম মাস্টারপিসেস শুড বি কেপ্ট আনটাচড। এই অ্যানিমের প্রথম দুটো সিজন যেটা করে দেখিয়েছিল, আমার মনে হয় না সেই এসেন্সটাকে আর নষ্ট করা উচিত। আমার জন্যে কোড গিয়াস একটা কমপ্লিট অ্যানিমে। I consider the ending of second season to be the actual conclusion of the whole series. এবং আমার মনে হয় না এইসব অল্টারনেট ইউনিভার্স বানিয়ে they should drag this franchise anymore. এই জিনিসটা আমি দেখেছি অন্য অ্যানিমেগুলোর ক্ষেত্রেও হয়, মানে অরিজিনাল অ্যানিমেটা এতটা ইমপ্রেসিভ হয় যে পরে সিকুয়েলগুলো সেই লেভেলটা ম্যাচ করতে পারে না। তো যাই হোক, দিস ওয়াজ মাই বোল্ড টেক অন কোড গিয়াস। আশা করি ভিডিওটা লাস্ট অবধি আপনারা দেখেছেন। আমার তো আর লিলুচের মতন গিয়াস নেই যে আপনাদেরকে ম্যানিপুলেট করে পুরো ভিডিওটা দেখতে বলবো। আপনাদের পেশেন্সটাই ইনাফ আমার জন্য। তো কোড গিয়াস নিয়ে আপনাদের কি ওপিনিয়ন, আপনাদের কি মেমোরিজ আছে এই সিরিজটা নিয়ে, প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডোন্ট ফরগেট টু প্রেস দি লাইক বাটন, শেয়ার ইট উইথ ইয়োর ফেলো অ্যানিমে লাভার্স। স্পেশালি যারা কোড গিয়াস দেখেছে তাদেরকে অবশ্যই দেখতে বলবেন ভিডিওটা। আর এরকম অ্যানিমে রিলেটেড ভিডিওস আরও দেখতে হলে প্লিজ ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। অলসো প্লিজ ডু ফলো আস ইন আওয়ার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস। আমরা খুব রিসেন্টলি ফেসবুক পেজ চালু করেছি, যার লিঙ্ক আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। আমাদের ইনস্টা পেজকে ফলো মারবেন bong_anime, যেখানেও আমরা নতুন অ্যানিমের আপডেটস এবং নিউজ দিতে থাকি। লাস্ট বাট নট দ্য লিস্ট, ইউ ক্যান অলসো জয়েন আওয়ার ভেরি ওন হোয়াটসঅ্যাপ কমিউনিটি টু ইন্টারাক্ট উইথ আস। আমরা লিঙ্কগুলো সব ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো আজকের জন্য আমি চলি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টিল দেন, সায়োনারা অ্যান্ড স্টে সেফ।